Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডি 2022 পরীক্ষার মক টেস্ট নাম্বার 62। প্রত্যেকদিন আমরা 25 করে জেনারেল সায়েন্সের কোশ্চেন ডিসকাস করছি। যার আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি, প্রথমে প্লেলিস্টটা পেয়ে যাবে। যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে মনে রাখবে তোমাদের আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে টপিক থেকে প্রশ্ন আসবে, তার সাথে আবার ফিজিক্সের কিন্তু 2-3টে ম্যাথও তোমাদের আসবে। তো খুব ভালোভাবে আমরা প্রিপারেশন নেবো যাতে আমাদের খুব বেশি স্কোর আমরা করতে পারি। আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি প্রত্যেকে জয়েন করবে, সমস্ত নোটিফিকেশন, আপডেট, পিডিএফ, এই ক্লাসগুলোর লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। তার সাথে টার্গেট রেলওয়ে গ্রুপ ডি এই গ্রুপটাও জয়েন করে দেবে। এখানে তোমাদের গ্রুপ ডি পরীক্ষা রিলেটেড যাবতীয় যে নোটগুলো রয়েছে সমস্ত কিছু এখানে আমি পোস্ট করে দেবো, তো অবশ্যই এখান থেকে তোমরা জয়েন করে নেবে। ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিতে পারো। এবং তোমাদের জন্য এই তিনটে স্টাডি মেটেরিয়াল রয়েছে। সবার প্রথম 129 নম্বর মক টেস্ট থেকে 188 মক টেস্টের টিসিএস প্যাটার্নে 3000 জিকে, 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স কোশ্চেন, যেখান থেকে এই সেটগুলো করাচ্ছি। এখানে তোমাদের টোটাল 126টা শিফটে 3000 কোশ্চেন, এক্সট্রা ডিটেলস, 404টা ফিজিক্সের ম্যাথ তোমরা সলভ পেপার পেয়ে যাবে। এবং রিসেন্টলি তোমাদের যে এনটিপিসি সিবিটি 1 পরীক্ষা হয়েছে তার তোমার প্রথম 60টা শিফট আমি করিয়েছিলাম। 1200 কোশ্চেনের একদম এক্সট্রা ডিটেলস সহ পিডিএফ ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটগুলো বাই করতে চাইলে এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। প্রথম প্রশ্নে আমরা চলে আসি, আমরা প্রত্যেকে পারবো অ্যান্সার করতে, যে কুইক সিলভার কি বস্তু বা নিম্নোক্ত কোনটিকে কুইক সিলভার বলা হয়। তো আমরা প্রত্যেকে জানি যে পারদ বা মার্কারি, এটাকে আমরা কি বলে থাকি, কুইক সিলভার, এবং এর সংকেত কি, সংকেত হচ্ছে Hg। অনেক সময় পরীক্ষায় তোমাদের এই নামগুলো দেবে না, তখন এই শুধু এই সংকেতগুলো দিয়ে দেবে, তো এইগুলো কিন্তু তোমাদের সাথে মনে রাখতে হবে। মনে রাখবে পারদ একটি মৌলিক পদার্থ যার প্রতীক হচ্ছে Hg এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 80। এটি ডি ব্লকের মৌল এবং একমাত্র ধাতু যা আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল অবস্থায় থাকে। পরবর্তী প্রশ্ন, সর্ববিদিত গতিসূত্রের প্রবক্তা হলেন কে? খুবই সহজ প্রশ্ন, আমরা প্রত্যেকে পারবো যে নিউটন হলেন সর্ববিদিত গতিসূত্রের প্রবক্তা। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে বলবিদ্যার এই সূত্র তিনটি, মানে নিউটনের প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, এই তিনটে সূত্র আইজাক নিউটন তার লেখা ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা এই গ্রন্থে সংকলন করেছিলেন, যা 1687 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তো এটা মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। ড্যাশ হলো একটি জটিল স্থায়ী কলা। দেখো স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা, প্যারেনকাইমা, জাইলেম, এগুলো কিন্তু আমি ডিটেলসে ডেসক্রিপটিভ ক্লাস করে দিয়েছিলাম বহুদিন আগে। আমি তোমাদের টেলিগ্রামে পিডিএফ দিয়েছিলাম। যারা নতুন রয়েছে যদি কমেন্ট করো তাহলে আমি আবার টেলিগ্রামে পিডিএফ পোস্ট করে দেবো, তো একটু কমেন্ট করে দিও যদি লাগে, আর যদি আগে থেকে পেয়ে থাকো তাহলে কোনো অসুবিধাই নেই। এখানে আমাদের অ্যান্সার কি হয়েছে, জাইলেম। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে যে আকার ও গঠন ভিন্ন হওয়া সত্ত্বেও একই রকম কার্য সম্পন্নকারী এবং একই উৎস থেকে সৃষ্টি হয়ে এমন কোষ সমষ্টিকে কি বলা হয়, জটিল স্থায়ী কলা, যেটা এখানে বলেছে। এবং মনে রাখবে যে প্রকারভেদ অনুযায়ী এই কলা উদ্ভিদের সংবহন কলা বা পরিবহন কলা নামে পরিচিত। জটিল কলা তথা সংবহন কলা দুই রকমের হয়ে থাকে, এক হচ্ছে জাইলেম কলা আর একটা হচ্ছে ফ্লোয়েম কলা। নেক্সট চলে আসি, আমি শিখা থেকে নিজেই থেকেই আমার হাতটা টেনে আনলাম, কোন অঙ্গ এমন কর্মের জন্য দায়ী? মনে করো এখানে একটা প্রদীপ জ্বলছে, ওকে, মোমবাতির মধ্যে, এটা পদ্মফুল হয়ে গেল, তো ধরে নাও এটা মোমবাতি। তো এর মধ্যে তুমি হঠাৎ করে মনে করো হাত টাচ করলে, তো হঠাৎ করে হাতটা আমরা পিছিয়ে নিই, কি জন্য, কোন নিম্নোক্ত কোনটার কারণে আমরা হাতটা পিছিয়ে নিই? তো এটা কারণ হচ্ছে যে স্পাইনাল কর্ডের কারণে। অপশন সি হচ্ছে এটার জন্য দায়ী, যে আমাদের হাত টেনে আনলাম, এটা আমাদের স্পাইনাল কর্ড এমন কর্মের জন্য দায়ী। তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোনটি কার্পেলের মধ্যে থাকে? এগুলোর মধ্যে কোনটা কার্পেলের মধ্যে থাকে? তো কার্পেলের মধ্যে থাকে হচ্ছে ডিম্বাশয়। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে একটি কার্পেল হলো ফুলের স্ত্রী প্রজনন অংশ, এর মধ্যে ডিম্বাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ডের সমন্বয়ে গঠিত। তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে আমাদের ডিম্বাশয়। এর সাথে আরেকটা তোমাদের আগের কোনো সেটাই এসেছিল যে ফুলের পুরুষ প্রজনন অঙ্গটি হচ্ছে কি পুংকেশর নামে পরিচিত। তো এটা আজকে আরেকবার রিভিশন করে নিলাম। পরবর্তী প্রশ্ন দেখো, দুটো স্টেটমেন্ট দিয়েছে, এগুলোর মধ্যে কোনটা বা কোনগুলো সত্য সেটা জানতে চেয়েছে। তো এই যে দুটো স্টেটমেন্ট দিয়েছে তার মধ্যে মনে রাখবে 1 নম্বর যে স্টেটমেন্ট সেটা শুধু মিথ্যা। অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার, যে এই যে 1 নম্বর স্টেটমেন্ট এইটা মিথ্যা। এবং এর সাথে মনে রাখবে এর সঠিক স্টেটমেন্ট কি হবে, এর সঠিক স্টেটমেন্ট হবে যে একটি সুষম রাসায়নিক সমীকরণ। দেখো এখানে একটা সমানুপাতিক রাসায়নিক বলেছে, এখানে হবে একটি সুষম রাসায়নিক সমীকরণে
বিক্রিয়ক এবং বিক্রিয়া জাতীয় সমস্ত মৌলের সমান সংখ্যক পরমাণু থাকে এবং এই প্রশ্নের পরমাণুর জায়গায় উপাদান দিয়েছে। তো এই দুটো জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। নেক্সট চলে আসি, দেখো একটি শব্দ তরঙ্গ 340 মিটার পার সেকেন্ড গতিবেগে এগিয়ে যায়, তরঙ্গ দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার হয়, কম্পাঙ্ক কত? খুবই সহজ প্রশ্ন। এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে যেখানে তোমাদের দুটো ডেটা দেওয়া থাকবে, একটা ডেটা তোমাকে বার করতে হবে এবং তুমি যদি ফর্মুলা জানো চোখ বন্ধ করে অ্যান্সার করে আসতে পারবে, না হলে এই সহজ প্রশ্নগুলো তোমাকে পরীক্ষায় ছেড়ে আসতে হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, 17,000 হার্টজ। কারণ কি, দেখো এখানে দেখো গতিবেগ দিয়ে দিয়েছে 340 মিটার পার সেকেন্ড, তরঙ্গ দৈর্ঘ্য 2 সেন্টিমিটার দেওয়া রয়েছে, সেন্টিমিটারটাকে তোমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে 2 সেন্টিমিটারকে যদি আমি 100 দিয়ে ভাগ করি 0.02 মিটার হয়ে গেল। কম্পাঙ্ক হচ্ছে এফ, বার করতে হবে। তো এখানে আমরা ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু এফ ইন্টু ল্যামডা। তো ভি হচ্ছে গতিবেগ সমান তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক। এবার ডাটা পুট করলাম, ভি এর জায়গায় 340, এফ তোমাকে কম্পাঙ্ক বার করতে হবে, ফ্রিকোয়েন্সি বার করতে হবে, এবং ল্যামডা হচ্ছে 0.02। এখান থেকে আমি এফ ইকুয়াল টু লিখতে পারি যে 340 বাই 0.02। 340 কে যখন তুমি 0.02 দিয়ে ভাগ করবে তোমার অ্যান্সার আসবে 17,000। কিভাবে আসছে দেখো, এখানে দেখিয়ে দিচ্ছি। এইখানে তখন নিচে দেখো 0.02 মানে যে 2 ঘর আগে তোমাদের দশমিক আছে, তো উপর নিচে আমি যদি 100 দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে, উপরে হয়ে যাবে 340 এবং তার সাথে আরো দুটো জিরো যোগ হয়ে গেল, আর নিচে 2, কারণ 0.0 কে 100 দিয়ে গুণ করলে 2 পড়ে যাচ্ছে, 2 কে 2, 17 দুগুণে 34, তাহলে 17, 1 2 3টে শূন্য পড়ে রয়েছে, 17,000 হার্টজ। এক লাইনের অঙ্ক, তোমাকে জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এইগুলো কিন্তু ডেইলি প্র্যাকটিস করবে। যে পিডিএফটা আছে দেখবে জেনারেল সায়েন্সের 3000, সেট যারা নিয়েছো দেখবে ওখানে ডিটেলস আমি এরকম ভাবে সলভ করে দিয়েছি। অবশ্যই এগুলো তোমরা প্র্যাকটিস করবে ঘরে বসে। নেক্সট চলে আসি, দেখো কি বলেছে, নিচের কোনটি নোবেল গ্যাস নয়, এগুলোর মধ্যে কোনটি নোবেল গ্যাস নয়। তো এই পিরিয়ডিক টেবিল থেকে আমি তোমাদের প্রতিদিন ক্লাস নিই। এই যে প্রথম গ্রুপ হাইড্রোজেন বাদ দিয়ে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এটাকে কি বলা হয়? এগুলোকে বলা হয় অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু। 2 নম্বর যে গ্রুপটা রয়েছে এটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এই যে 18 নম্বর গ্রুপটা দেখতে পাচ্ছ সাদা কালারের যে ঘরটা, হিলিয়াম, নিওন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অগ্নেশন, এটাকে কি বলা হয়? এগুলোকে বলা হয় নোবেল গ্যাস। এবার এখানে তুমি দেখতে পাচ্ছ হিলিয়াম, ক্রিপ্টন, রেডন তিনটে রয়েছে তোমাদের নোবেল গ্যাস। পরীক্ষায় জানতে চেয়েছে নোবেল গ্যাস নয় কোনটা, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? ক্লোরিন। এবার এটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে যে নিম্নোক্ত মধ্যে ক্লোরিন কেমন কোন গ্রুপের মধ্যে পড়ছে। তো ক্লোরিন দেখো এই যে 17 নম্বর গ্রুপ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটি, টিএস যেটা রয়েছে, এবং এই যে 17 নম্বর গ্রুপ এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন গ্রুপ বলা হয় এটাকে। তো এটা মনে রাখবে, ক্লোরিন হচ্ছে একটি হ্যালোজেন গ্রুপের মৌল। তো এগুলো খুব সহজ, প্রত্যেকদিন আমি তোমাদের করাই। যতদিন পরীক্ষা আসছে না ততদিন পর্যন্ত করে যাবো, পরীক্ষা যদি আসে তখন যেন সঠিকভাবে করে এসো। ড্যাশ বয়সন্ধি সময়ে ছেলেদের মধ্যে পরিবর্তন আনে। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন যে হরমোন রয়েছে, তো এই যে টেস্টোস্টেরন এটা আমাদের পুরুষত্বের জন্য দায়ী প্রধান স্টেরয়েড হরমোন, যা এন্ড্রোজেন গ্রুপে রয়েছে, এবং এটা আমাদের বয়সন্ধি সময়ে ছেলেদের মধ্যে পার্থক্য আনে। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আধুনিক পর্যায় সারণীতে কার্বনের স্থান হচ্ছে কোথায়? তোমাদের বলেছিলাম এই পিরিয়ডিক টেবিলটা একদম 1 থেকে শুরু করে এই 36 পর্যন্ত একদম মুখস্থ করে নেবে। ওকে, কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? কার্বনের অ্যাটমিক নাম্বার আমরা জানি এটা 6, এবং এটা কত নম্বর গ্রুপে রয়েছে এটা তোমার এখানে কত নম্বর গ্রুপে জানতে চাই। গ্রুপ কোনটাকে বলে? এই যে উপর থেকে নিচে পর্যন্ত। ওকে, প্রত্যেকটা একটা করে গ্রুপ। তো এখানে দেখো এটা কত নম্বর গ্রুপে রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা তোমাদের 14 নম্বর গ্রুপে রয়েছে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? দ্বিতীয় পর্যায়, এবং পর্যায়টাও জানতে চাই, পর্যায় কোনটাকে বলে? পর্যায় হচ্ছে এটা প্রথম পর্যায়, তার নিচে এটা 2 নম্বর দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় পর্যায়, এরকম ভাবে এই 7 নম্বর পর্যন্ত পর্যায় রয়েছে। ওকে, তাহলে আমাদের পর্যায় সারণীতে 7টা পর্যায়, 18টা গ্রুপ রয়েছে। এবার এখানে কার্বন দেখো, এটা তোমাদের এটা প্রথম হয়ে গেল, এটা দ্বিতীয় নম্বর ইয়েতে কার্বন রয়েছে, তো দ্বিতীয় পর্যায়, এবং কত নম্বর গ্রুপে রয়েছে? 14 নম্বর গ্রুপ। তো এটা দেখো, এটা আমরা যেহেতু এখন পিরিয়ডিক টেবিলে ইমেজটা রয়েছে তাই আমরা কিন্তু এটা অ্যান্সার করতে পারছি, কিন্তু পরীক্ষা হলে তো তোমাকে এই ইমেজটা দেবে না, তাই তোমাদের বলে রাখছি এটা একদম 36 পর্যন্ত কোনটার পর কোনটা এটা একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে। হুবহু এখান থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে।
দেখো কালকে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যত সময় জিঙ্কের অ্যাটমিক নাম্বার 30, তো এটা দেখো এনটিপিসি সিবিটি 1 এ এসেছিল, সরি এনটিপিসি সিবিটি 2 এ এসেছিল, সিবিটি 1 নয় সিবিটি 2 এর পরীক্ষায় এসেছিল। তো হুবহু প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসছে, তোমাকে জাস্ট প্রিপারেশন নিতে হবে। পরবর্তী প্রশ্ন, কোন অ্যালোট্রোপের কার্বন অণুগুলি ফুটবলের আকারে বিন্যস্ত? তো এখানে আমাদের এই অ্যান্সার হবে, আমাদের অ্যান্সার হচ্ছে কার্বন 60। তো এখানে মনে রাখবে যে ফ্লোরিন হচ্ছে কার্বন পরমাণুর একটি ফুটবলের আকারে সাজানো থাকে। এবার ফ্লোরিন তো অপশনে নেই, তো ফ্লোরিন হচ্ছে কার্বনের অন্যতম রূপ। এবার মনে রাখবে ফ্লোরিনের সর্বাধিক বিখ্যাত ধারা হচ্ছে বাকমিনাস্টার ফ্লোরিন, এবং এই যে বাকমিনাস্টার ফ্লোরিন এটির অণুতে 60টি কার্বন পরমাণু রয়েছে, মানে যে C60 এটা এই বাকমিনাস্টার ফ্লোরিনকে বলা হচ্ছে। তো এখন তোমাদের C60 দিয়েছে, তোমরা যখন গ্রুপ ডি পরীক্ষা দিতে যাবে তখন তোমাদের পরীক্ষায় এটা অপশনে থাকতে পারে ডাইরেক্ট যে বাকমিনাস্টার ফ্লোরিন। তো এগুলো তোমাকে মনে রাখতে হবে। নেক্সট চলে আসি, ঘর্ষণ বল দ্বারা কৃত কার্য হয় কেমন প্রকৃতির? তো ঘর্ষণ বল দ্বারা কৃত কার্য হচ্ছে সব সময় ঋণাত্মক। অপশন এ হচ্ছে আমাদের এখানে এটার সঠিক অ্যান্সার। ড্যাশ কোষে মৃত কলা হয়ে থাকে? তো দেখো এগুলো আমি তোমাদের করিয়ে দিয়েছি, এরেন কাইমা, কোলেন কাইমা, প্যারেন কাইমা, স্ক্লেন কাইমা, সেই ক্লাসগুলো দেখবে। আমি আজকে দরকার পড়লে পিডিএফটা আমি টেলিগ্রামে আরেকবার পোস্ট করে দেবো যদি খুঁজে পাই, তো অবশ্যই তোমরা একটু পড়ে নেবে। তো এটা অ্যান্সার কি হচ্ছে স্ক্লেরেন কাইমা, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। মনে রাখবে সমভাবে স্থূল কোষ প্রাচীর যুক্ত মৃত সরল কলাকে স্ক্লেরেন কাইমা বলা হয়। তো এখানে বলেই দিয়েছে যে মৃত কলা কোনটি, ডাইরেক্ট তোমাকে সংজ্ঞা দিচ্ছে যে মৃত সরল কলা হচ্ছে কোনটা, স্ক্লেরেন কাইমা। এখানে মনে রাখবে যে সাধারণত একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধস্তকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের বান্ডিল টুপিতে, তাছাড়া নালিকা বান্ডিল এবং পরিচক্কে এই কলা দেখা যায়। আপেল, পেয়ারা, নাশপাতি ইত্যাদি ফলের শাঁসে, মটর, মুগ, খেসরি, এত সব মুখস্থ করার দরকার নেই, বাস তোমাদের একটু মনে রাখবে যে এই স্ক্লেরেন কাইমাকে বলা হচ্ছে মৃত সরল কলা। ধাতুবিদ্যা হলো ড্যাশ প্রক্রিয়া? তো মনে রাখবে ধাতুবিদ্যা এটা হচ্ছে আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রক্রিয়া। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। জীবের উত্তরাধিকার বৈশিষ্ট্যের তত্ত্বের উপর অবদানের জন্য কে বিখ্যাত? কি অ্যান্সার হয়ে যাবে আমাদের? অ্যান্সার হয়ে যাচ্ছে গ্রেগর মেন্ডেল। দেখবে এই প্রশ্নগুলো সব তোমাদের দেখবে ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও এসেছিল, সেই জন্য আমি তোমাদের বলেছিলাম ডাব্লিউবিসিএসটা যাদের এটা কমপ্লিট হয়ে গেছে ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারটাও কমপ্লিট করে নিতে। পরবর্তী প্রশ্ন দেখো, খুব সহজ একটা প্রশ্ন। 3টি রোধক রয়েছে, মানে রেজিস্ট্যান্স রয়েছে, প্রত্যেকটা 6 ওহম করে। একটি সমান্তরাল শ্রেণীতে, মানে হচ্ছে তোমাদের প্যারালাল কানেকশনে সংযুক্ত রয়েছে, তাহলে সমতুল্য প্রতিরোধ কি হবে? তো দেখো যখন প্যারালাল থাকবে তখন যে ফর্মুলা হচ্ছে সমতুল্য প্রতিরোধ, যে 1/r ইকুইভ্যালেন্ট, মানে 1 তোমাদের রোধ প্রতিরোধ, মানে এই যে সমতুল্য প্রতিরোধ, যেটা ফর্মুলা হচ্ছে 1/r প্লাস 1/r1 করলাম 1/r2 প্লাস 1/r3। দেখো 3টে রোধক বলেছে, প্রত্যেকটা কত 6 করে, এগুলো তুমি লিখতে পারো 1/6 প্লাস 1/6 প্লাস 1/6। 3টে লস হবো 6 হলো 1 প্লাস 1 প্লাস 1, মানে হচ্ছে কি হচ্ছে 3/6, তুমি লিখতে পারো 1/2। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/2। কোনাকুনি যদি গুণ করো তাহলে কি হয়ে যাবে, r ইকুইভ্যালেন্ট সমান কোনাকুনি গুণ করলে কি হবে 2 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের, যে তাদের যদি সমান্তরাল শ্রেণীতে যুক্ত করা হতো তাহলে সমতুল্য প্রতিরোধ কি হতো 2 ওহম। এবার এখানে আরেকটা জিনিস মনে রাখবে, যদি এখানে সমান্তরাল না দিয়ে যদি বলতো সিরিজে কানেক্ট করা রয়েছে, তাহলে সেটার ফর্মুলা কি? তো সেটার ফর্মুলা হচ্ছে r ইকুইভ্যালেন্ট সমান r1 প্লাস r2 প্লাস r3, মানে হচ্ছে 6 প্লাস 6 প্লাস 6 18 ওহম। যদি এটা তোমাদের সিরিজে দেওয়া থাকতো তখন তোমাদের অপশন সি আনসার হতো, কিন্তু এখানে দেখো শ্রেণীতে বলেছে, সমান্তরাল বলেছে, মানে প্যারালাল বলেছে, তখন তোমাদের অ্যান্সার কি হচ্ছে 2 ওহম। খুবই সহজ, জাস্ট তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে। দেখো সেটাই করেছি, 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/r1 প্লাস r2 প্লাস r3, প্রত্যেকটাই 6 ওহম বলেছে। তো 1/6 1/6 1/6 লসও করলাম, তারপর তোমাদের অ্যান্সার চলে এলো। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন। একটি হিটারের বিভব পার্থক্য 60 ভোল্ট এবং উৎস থেকে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। বিভব পার্থক্য যদি 172.5 ভোল্ট হতো তাহলে তড়িৎ কত প্রবাহিত হতো? খুবই সহজ প্রশ্ন, আমি তোমাদের এটা ডিটেলসে করে দিচ্ছি। সবার প্রথম দেখো 11.5 অ্যাম্পিয়ার, কিন্তু এটা তোমাদের কিন্তু এমন ভাবে প্র্যাকটিস করবে যেন প্রশ্ন দেখি তোমাদের মানে এরকম করে লিখে লিখে যেন না করতে হয়। তো এখানে দেখো সবার প্রথম আমরা লিখে নিলাম যে প্রথম দেখো বিভব প্রভেদ 60 ভোল্ট ছিল এবং বিদ্যুৎ 4 অ্যাম্পিয়ার ছিল। এখান থেকে আমরা ভি ইকুয়াল টু একটা ফর্মুলা জানি যে ভি ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু আর। ভি দেওয়া রয়েছে, আই দেওয়া রয়েছে, আরটা বার করতে হবে, তাহলে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ভি বাই আই। তো সেটাই এখানে লিখেছি দেখো, আর ইকুয়াল টু ভি বাই আই। ভি হচ্ছে কত 60/4,
তাহলে কত হচ্ছে 15 ওহম। তো এটা আমরা রোধ পেয়ে গেলাম। এবার কি বলছে, এই যে 60 ভোল্ট রয়েছে এটাকে বাড়িয়ে করে দেওয়া হলো 172.5 ভোল্ট, তাহলে কত তড়িৎ প্রবাহিত হবে সেটা জানতে চেয়েছে। তো এখানে দেখো যদি বিভব প্রভেদটাকে বাড়িয়ে 172.5 ভোল্ট করা হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সেম ফর্মুলা I ইকুয়াল টু, এই যে V ইকুয়াল টু IR, এখানে তোমাকে কি বার করতে বলেছে তড়িৎ প্রবাহ, তাহলে I ইকুয়াল টু তুমি কি লিখতে পারো V বাই R। V কত হয়েছে 172.5, এটা বাড়িয়ে হয়েছে, এবং আর তুমি এর আগে রেজিস্ট্যান্স বার করেছো যে 15 ওহম, তাই 172.5 কে 15 দিয়ে ভাগ করলে কত আসবে 11.5। তো এই যে ভাগটা আমার করা ছিল আগে থেকে, সেই জন্য আমি ডাইরেক্ট লিখে দিতে পারলাম। এক্সাম সেন্টারে কিন্তু এগুলো তোমাকে ক্যালকুলেটর দেবে না, হাতে করে করতে হবে। তো ঘরে যখন প্র্যাকটিস করবে এটা অবশ্যই খাতায় পেন লিখে এই যে ভাগগুলো যেগুলো কেমন ভাবে হয়, যত তাড়াতাড়ি এগুলো ক্যালকুলেশন করতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের অ্যান্সার যাবে। খুবই সহজ প্রশ্ন, V ইকুয়াল টু IR, এই ফর্মুলা দিয়ে প্রশ্নটা তোমাদের হয়ে গেল। 5.2 কিলোওয়াট আওয়ার সমান কত? খুবই সহজ প্রশ্ন এটাও, কিন্তু তোমাদের একটু না জানার জন্য আমরা অনেকজনে এটা অ্যান্সারে ছেড়ে দিয়ে চলে আসি বা ভুল করে দিয়ে চলে আসি। তো এখানে দেখো অ্যান্সার কি হয়েছে 18.72 ইন্টু 10⁶ জুল। দেখো 5 কিলোওয়াট আওয়ার পর্যন্ত 1 কিলোওয়াট আওয়ার সমান কত? ওকে, 1 কিলো সমান কত হচ্ছে 1000 ওয়াট, 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, এবং 1 ঘন্টা সমান কত হয় 60 মিনিট, এবং সেটাকে যে সেকেন্ডে গুণ করলে আরো 60 দিয়ে গুণ করতে হয়, কত হয় 3600। ওকে, তো এটা আমরা 3600 এখান থেকে লিখে দিলাম। ওকে, সরি 3600। তো এই 1000 এবং 3600 এইটাকেই থেকে তোমার আসে 3.6 ইন্টু 10⁶। ওকে, তো এখানে দেখো তিনটে, এখানে দুটো পাঁচটা এবং 3.6 রয়েছে, সেই জন্য এটা আসে আমাদের পরীক্ষায়। এবার 1 কিলোওয়াট আওয়ার সমান 3.6 ইন্টু 10⁶, বা এটাকে তুমি এরকম ভাবে লিখতে পারো 36 ইন্টু 10⁵, দুটোই কিন্তু সেম। ওকে, কিন্তু এখানে দেখো প্রত্যেকটা তোমাদের 10⁶ দিয়ে রয়েছে, এটা 85 রয়েছে, কিন্তু আলাদা আলাদা রয়েছে, কিন্তু তোমাকে অ্যান্সার আনতে হবে। কিভাবে করবে, এবার এটা পেলে এবার 5.2 কিলোওয়াট আওয়ার সমান, তাহলে 5.2 দিয়ে জাস্ট তোমাকে এটা গুণ করে দিতে হবে। 1 কিলোওয়াট আওয়ার সমান যদি এত হয়, 5.2 কিলোওয়াট আওয়ার সমান এটা ইন্টু 5, তো 5.2 ইন্টু 3.6 ইন্টু 10⁶, এটা গুণ করলে এবার দেখো এই যে গুণটা 5.2 কে 3.6, এটা কিন্তু তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এটা করলে তুমি তখন পাবে 18.72 ইন্টু 10⁶ রয়েছে আগে থেকে, এটা আগে থেকে লিখে দিলে। তো খুবই সহজ প্রশ্ন, কিন্তু তোমাকে আগে থেকে জানতে হবে। অনেক সময় কি হয় পরীক্ষায় গিয়ে আমরা কনফিউজ হয়ে যাই যে এই 1 কিলোওয়াট আওয়ার সমান কত, এটা আমরা অনেক সময় পরীক্ষায় এক্সাম সেন্টারে ভুলে যাই। তো কি করে বার করলাম, এই যে 1 কিলোওয়াট সমান মনে হচ্ছে 1 কেজি সমান কত হচ্ছে 100 গ্রাম যেমন হয়, সেরকম ভাবে 1 কিলোওয়াট সমান হয়ে থাকে 1000 ওয়াট, এবং 1 আওয়ার 1 ঘন্টা সমান আমরা কি জানি 60 মিনিট, সমান আমরা কি বলতে পারি 60 ইন্টু 60 3600, 3600 সেকেন্ড। তো এটা তাহলে 1 কিলোওয়াট সমান কত 1000 গণিত 3600। এবার দেখো 3600 এখানে দুটো শূন্য রয়েছে এবং এখানে 1000 এ তিনটে শূন্য রয়েছে, এটাই কিন্তু লিখতে পারো তুমি 36 ইন্টু 10⁵। পরীক্ষায় কি করে এক ঘর আগে এখান থেকে দশমিক দিয়ে দেয় 3.6, মানে এখান থেকে একটা শূন্য বার করে নেয় এবং সেটাকে যোগ করে দেয় কোথায় 10⁶ করে দেয়, 3/5টাকে 10⁶ করে দেয়। তো এইটার যা ভ্যালু এটারও কিন্তু সেম ভ্যালু, তো কনফিউজ হয়ে যাবে না, দুটোই তোমাকে মনে রাখতে হবে। একদম ডিটেলস আমরা শিখবো যাতে পরীক্ষায় যেমনই প্রশ্ন আসুক সেটা আমরা করে আসতে পারি, এবং এই যে একটা নাম্বার এটাই তোমাকে পরীক্ষায় গ্রুপ ডি পরীক্ষায় চাকরি পেতে সাহায্য করবে। নেক্সট চলে আসি, দেখো পরবর্তী প্রশ্ন, মেন্ডেলিভের পর্যায় সারণীতে অনুভূমিক সারিগুলোকে কি বলা হয়? এই যে এই সারিগুলোকে কি বলা হচ্ছে অনুভূমিক, এইগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় পর্যায়। তো অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার, এবং এগুলোকে কি বলা হয় সারণী বা গ্রুপ। ওকে, তো এগুলো মনে রাখবে। নেক্সট চলে আসি, আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপে হ্যালোজেন স্থাপন করা হয়েছে? দেখো কিছুক্ষণ আগে এক্সট্রা ডিটেলসে পড়িয়েছিলাম, সেটা এখানে যে ক্লোরিন, নিম্নলিখিতের মধ্যে কোনটা তোমাদের নোবেল গ্যাস নয়, আমরা পড়েছিলাম কি ক্লোরিনটা তোমাদের হ্যালোজেন। হ্যালোজেন কোনটা? এই যে 17 নম্বর গ্রুপটা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটি, টিএস, এগুলো যেগুলো রয়েছে এটা কত নম্বর 17 নম্বর গ্রুপ, তাহলে একবারে হয়ে গেল। ফার্স্ট গ্রুপ যেটা সেটাকে কি বলছে হাইড্রোজেন বাদে, এটাকে ক্ষার ধাতু পড়িয়েছিলাম, দেখো কমন পেয়ে গেছো। এই যে 16 নম্বর গ্রুপ এটাকে অনেক সময় অক্সিজেন গ্রুপও বলা হয়, আবার অনেক সময় এটাকে চ্যালকোজেন গ্রুপও বলা হয়, তো এটাও মনে রাখবে। 17 নম্বর গ্রুপটা তো তোমাদের হ্যালোজেন হয়ে গেল, 18 নম্বর গ্রুপটা কি বলা হয় নোবেল গ্যাস, তো এগুলো সব মনে রাখতে হবে। নেক্সট দেখো, নিউট্রন একটি পরমাণুর অভ্যন্তরের প্রোটনের উপর যে বল প্রয়োগ করে সেটাকে কি বলে? তো মনে রাখবে নিউট্রন একটি পরমাণুর অভ্যন্তরে প্রোটনের উপর যে বল প্রয়োগ করে সেটাকে বলা হয় পারমাণবিক বল বা নিউক্লিয়ার ফোর্স। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার।
ড্যাশ তরঙ্গের সাহায্যে বাদুড়রা তাদের যাতায়াতের পথে থাকা বাধাকে শনাক্ত করতে পারে। ড্যাশ তরঙ্গের সাহায্যে বাদুড়রা তাদের যাতায়াতের পথে থাকা বাধাকে শনাক্ত করতে পারে, তো সেটা হচ্ছে আল্ট্রাসোনিক সাউন্ড। অপশন এ হচ্ছে আমাদের এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি জৈব অম্ল বা অর্গানিক অ্যাসিড? তো এগুলোর মধ্যে মনে রাখবে আগের দিন করে একটা তোমাদের যত সম্ভব ফর্মুলাটা দেওয়া ছিল, তো এটা অ্যান্সার কি হচ্ছে অক্সালিক অ্যাসিড হচ্ছে একটা জৈব অম্ল। তো মনে রাখবে জৈব অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড হলো একটি জৈব যৌগ যাতে অম্লীয় বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, অর্থাৎ কি যে জলীয় দ্রবণে H+ আয়ন দান করে। এবং আমরা প্রতিনিয়ত অনেক খাবার খাই যার মধ্যে জৈব অ্যাসিড থাকে, যেমন আপেল, আনারস, আনারসে কি থাকে ম্যালিক অ্যাসিড, আঙ্গুর, কমলা লেবুতে সাইট্রিক অ্যাসিড, টমেটোতে থাকে কি অক্সালিক অ্যাসিড, যেটা প্রশ্নের অ্যান্সার, আমলকিতে অ্যাসকর্বিক অ্যাসিড। তো এগুলো মনে রাখবে। শূন্য ত্বরণ বলতে কি বোঝায়? তো শূন্য ত্বরণ বলতে বোঝায় মনে রাখবে বস্তুটির গতিবেগ হচ্ছে তোমাদের ধ্রুবক। অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। এর সাথে এটাও মনে রাখবে যে অভিন্ন বা ধ্রুবক ত্বরণ হলো এক ধরনের গতি যাতে বস্তুর বেগ সমান সময়কাল ধরে সমান পরিমাণে পরিবর্তিত হতে থাকে। লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত কোন কলাটিকে দোড়াকাটা ছোট ও শাখাযুক্ত কোষগুলির নিবেশিত ফল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে? তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আমাদের কার্ডিয়াক মাসেল বা হৃৎপিণ্ডের যে পেশি কলা সেটাকে বলা হয়। তো মনে রাখবে কার্ডিয়াক পেশি বা হৃৎপিণ্ডের পেশি কলা হলো একটি অনৈচ্ছিক স্ট্রেটেড পেশি টিস্যু বা কলা যা শুধুমাত্র আমাদের হার্টে পাওয়া যায় বা হৃদয় যেটাকে বলছে, এবং রক্ত পাম্প করার জন্য হৃৎপিণ্ডের ক্ষমতার জন্য এটা দায়ী। তোমাদের হোমওয়ার্ক, যে নিম্নলিখিত কোনটি একটি অপ্রচলিত শক্তির উৎস? এটা দেখো এনটিপিসি সিবিটি 2 পরীক্ষায় এসেছিল, তোমাদের কিছুদিন আগেই করিয়েছিলাম। তো বলো এটার কি অ্যান্সার হবে? এটা হোমওয়ার্ক প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে শেয়ার করে দিও। আউট অফ 25 কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমাদের জন্য এই স্টাডি মেটেরিয়াল গুলো রয়েছে প্রত্যেকটা কমপ্লিট করো। আশা করছি আমি তোমাদের দেখো জিকে জেনারেল সায়েন্স মিলে তোমাদের 45 মার্কস আসবে। এই সব যদি তুমি যাদের কমপ্লিট হয়ে আছে আশা করছি তোমরা যে 30+ স্কোর তোমরা করতে পারবেই পারবে। বিশেষ করে জেনারেল সায়েন্সটা খুব ভালোভাবে পড়বে, দেখবে জেনারেল সায়েন্সই তোমরা অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে যাবে। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।